হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের সাজেশন দেখে নাও। আজকে তোমাকে বলে দেবো কোনগুলো ভূগোলে ভালো করে করলে তোমরা প্রত্যেকেই যে আমার ভিডিওটা দেখবে তারা প্রত্যেকেই ভূগোলে 25-এ 25 পাবে। এটা আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি। 100 নয়, 200%। দেখো, তোমাদের যা প্রশ্নগুলো আসে সব কিন্তু এই টেক্সট ফলো করেই আসে। অনেকে হয়তো টেক্সটে স্কিপ করো, টেক্সটটা পড়ো না, হেল্পার বইগুলো ভালো করে জোর দিয়ে পড়ো। কিন্তু দেখবে টেক্সটে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি ভালো করে পড়ে যাও, দেখবে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পরে আমাকে জানিও কেমন পরীক্ষা হলো, তার আশায় আমি থাকবো। তো চলো শুরু করছি। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার খোলো ভূমিরূপ, তোমাদের টেক্সট বুকটাই খোলো, সেখানে যেগুলো আমি বলবো সেগুলো মার্ক করে রাখবে, কমন পাবেই ওখান থেকে। তো দেখো, ভূমিরূপের ফার্স্ট পেজে যেখানে আমি হাইলাইট করেছি ভূমিরূপ কাকে বলে, হাইলাইট করা জায়গাটা ভূমিরূপ কাকে বলে সংজ্ঞা, এটা ভালো করে করবে। তার নিচে চলে এসো, ভূমিরূপ কত প্রকারের ও কি কি। 3 প্রকারের: পর্বত, মালভূমি, সমভূমি। ঠিক আছে, বুঝতে পারছো? যেগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি এগুলো ভালো করে তৈরি করো, এখান থেকেই কমন পাবে। চলে এসো সেকেন্ড পেজ, পাতা নম্বর 38 বা 38। এখান থেকে রয়েছে ইউরোপ মহাদেশের হিমালয়, ইউরোপ মহাদেশে নয়, এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, সবই ভঙ্গিল পর্বত। প্রশ্ন আসতে পারে কয়েকটি ভঙ্গিল পর্বতের নাম লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। তারপরে দেখো রয়েছে ডান দিকে পর্বত বলতে কি বোঝো, পর্বতের বৈশিষ্ট্য চার্টের মধ্যে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, ভালো করে করবে। এবং দেখো রয়েছে কয়েকটি স্তূপ পর্বতের নাম, কি কি রয়েছে: ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোজ, এগুলো হচ্ছে স্তূপ পর্বত। তো এটা ভালো করে করবে। তারপর রয়েছে দেখো আগ্নেয় পর্বত বলতে কি বোঝো, কয়েকটি আগ্নেয় পর্বতের উদাহরণ: ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এগুলো হচ্ছে আগ্নেয় পর্বত। তাহলে দেখো এই যে দুটো পেজ তোমরা পড়লে এর মধ্যে কতগুলো প্রশ্ন কমন পেলে। তারপরের পাতা চলে এসো, দেখো রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি, তার মধ্যে পড়ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি, তার নাম হচ্ছে তিব্বত মালভূমি। এর উচ্চতাটা ভালো করে মনে রাখবে। তারপর দেখো রয়েছে লাভা গঠিত মালভূমি বলতে কি বোঝো, এবং ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি হচ্ছে একটা লাভা গঠিত মালভূমির উদাহরণ। নেক্সট আসছি কি, ব্যবচ্ছিন্ন মালভূমি, উদাহরণ কি হবে? ছোট নাগপুর মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তাই এই পেজটা কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, মালভূমি কাকে বলে সেটা এখানে দেওয়া রয়েছে পিঙ্ক কালারের বক্সটার মধ্যে। তারপর দেখো রয়েছে টেবিল ল্যান্ড বলা হয় কেন মালভূমিকে, এটাও ভালো করে পড়বে। ঠিক আছে, এরপর নিচে দেখো রয়েছে সমভূমি, সমভূমির বৈশিষ্ট্যগুলো পড়বে, তার মধ্যে লাভা সমভূমি, লোয়েস সমভূমি, ঠিক আছে, পলিগঠিত সমভূমি, এগুলো একবার পড়ে নেবে। ঠিক আছে, এগুলো শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একটাই বড় প্রশ্ন কি না, আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব কি, তার আনসার তার পরের পাতাতেই রয়েছে। দেখো এখানে টিক দেওয়া রয়েছে পয়েন্ট করে, এটা হচ্ছে পর্বতের প্রভাব আমাদের জীবনে, তারপর রয়েছে মালভূমির প্রভাব আমাদের জীবনে, তার নিচে রয়েছে সমভূমির প্রভাব আমাদের জীবনে। তো এখান থেকে তোমরা দুটো করে পয়েন্ট লিখতে পারো, টোটাল দেখবে 6টা পয়েন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো ভূমিরূপ থেকে এই কটা প্রশ্ন করলে তোমরা অনায়াসই কিন্তু ভালো মার্কস পাবে। বুঝতে পারলে? এর বাইরে তোমাদের কিন্তু কিছু পড়তে হবে না। ঠিক আছে, তাই আমি যেগুলো বলছি এগুলো আমাকে একটু ভরসা করে পড়ে যাও, প্রত্যেকেই সাকসেসফুল হবে। ওকে, চলো নেক্সট চ্যাপ্টার নদী। দেখো নদী থেকে কি কি করবে। নদীর ফার্স্ট পেজে সেরকম কোনো প্রশ্ন নেই, চলে আসো তার পরের পাতায়। এই পেজে হাইলাইট করা প্রত্যেকটা জায়গা গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে রয়েছে নদীর উৎস বলতে কি বোঝো, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়। তারপর রয়েছে নদীর মোহনা বলতে কি বোঝো, গঙ্গা নদীর মোহনা কোথায়, এগুলি প্রশ্ন। চলে এসে একদম নিচের দিকে দেখো রয়েছে একটা বক্স, সেই বক্সে দেখো দুটো নদীর নাম হাইলাইট করা আছে, একটা হচ্ছে নীলনদ আর একটা আমাজন। এদের দৈর্ঘ্যটা মনে রাখবে এবং এটা কোন মহাদেশে অবস্থিত এটা একবার পড়বে, আর কিছু পড়ার দরকার নেই এই পেজ থেকে। চলে এসে তার পরের পাতা দেখো রয়েছে ধারণ অববাহিকা কাকে বলে, এর সংজ্ঞাটা তোমরা লিখবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তারপরে রয়েছে জলবিভাজিকা বলতে কি বোঝো, এর উত্তরটা ঠিক লিখবে এইখান থেকে এই পর্যন্ত। ব্যাস, এই পাতাতে আর কোনো প্রশ্ন নেই, এই দুটো প্রশ্ন করলেই হবে। চলে এসো তার পরের পাতায়, দেখো টুকরো টুকরো করে লেখা রয়েছে উপনদী বলতে কি বোঝো, গঙ্গার উপনদীগুলোর নাম কি। শাখা নদী বলতে কি বোঝো, গঙ্গার শাখা নদীর নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো রয়েছে পিকলুর ডায়েরিতে নদী উপত্যকা বলতে কি বোঝো, ভালো করে করবে। নদী অববাহিকা বলতে কি বোঝো, দোয়াব বলতে কি বোঝো। দেখো এখানে সুন্দর করে হাইলাইট করা রয়েছে এবং ব্লু কালার যেগুলো লাইন, যেগুলো প্রশ্ন রয়েছে আর কি পয়েন্ট রয়েছে, এগুলো ভালো করে পড়বে। ভারতের অন্তর্বাহী নদীর নাম কি, লুনি, এটা ভালো করে মনে রাখবে। আন্তর্জাতিক নদী বলতে কি বোঝো, কয়েকটি উদাহরণ দাও। তো এই পাতাতে হাইলাইট করা যেগুলো রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে পড়বে। ঠিক আছে, নদী থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এবছর আসছে, তাই সেকেন্ড ইন্টারেস্টের ভালো করে প্রিপেয়ার হয়ে যাও প্রত্যেকে।
চলে এসো তার পরের পাতাতে, দেখো রয়েছে নিত্যবহ নদী কি কাকে বলে বা উদাহরণ দাও। তারপরে রয়েছে অনিত্যবহ নদী কি কাকে বলে উদাহরণ দাও। পার্থক্য হিসেবে আসলেও এই দুটো পয়েন্ট যদি লিখতে পারো এখানেই তৈরি হয়ে যাবে আনসারটা, ঠিক আছে। এরপর চলে যাওয়ার পরের পাতা, নদী কি কি কাজ করে। নদী মেনলি তিনটে কাজ করে, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। নদী যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে কি করে, ক্ষয় করে। নদী যেখানে বয়ে যাচ্ছে সেটা বহন কাজ, আর যেখানে গিয়ে নদী মিশছে তার আগে নদী কি করে, সঞ্চয় করে। বোঝা গেল নদীর তিনটেই কাজ, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। তো এই তিনটে কাজ করার সঙ্গে সঙ্গে নদী কিন্তু কিছু কিছু অনেক ভূমিকা থাকে, সেগুলো আমরা পরের পাতায় জানবো। পাতা নম্বর চলে এসো 54 পাতায়, দেখো রয়েছে নদীর উচ্চ প্রবাহ। নদীর উচ্চ প্রবাহে কি কি সৃষ্টি হচ্ছে এটা ডিটেলস পড়বে। ডিটেলস পড়ার পাশাপাশি যেগুলো ব্র্যাকেট দেওয়া রয়েছে এবং হাইলাইট করা আছে সেটা ভালো করে করবে। দেখো রয়েছে এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় করা, ঠিক আছে। আর এখানে কি সৃষ্টি হয়, ক্যানিয়ন সৃষ্টি হয়। বিখ্যাত ক্যানিয়ন নাম কি, গিরিখাত, তার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। ওকে, এটা ভালো করে পড়বে। একদম নিচে চলে আসে, এখানে রয়েছে জলপ্রপাত, জলপ্রপাতটা ভালো করে পড়বে। এরপর চলে আসে নদীর মধ্যপ্রবাহ। এখানে কি হচ্ছে, প্রধানত বহন ও সঞ্চয় কাজ হচ্ছে মধ্যপ্রবাহে। তার ফলে কি সৃষ্টি হচ্ছে, নদীর আঁকাবাঁকা গতিপথে মিয়ান্ডার সৃষ্টি হচ্ছে। এটা ভালো করে পড়বে। যেগুলো আমি হাইলাইট করছি এগুলো ভালো করে পড়বে, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর চলে আসো অশ্বক্ষকৃতি হ্রদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করো পরীক্ষাতে এটা এসেই গেছে, প্রতিবার পরীক্ষাতে দিচ্ছে, এবছরও দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই অশ্বক্ষকৃতি হ্রদটা কাকে বলে এটা ভালো করে পড়বে টিকার জন্য, ঠিক আছে। তোমাদের পরীক্ষাটা কিন্তু 25-এ হবে, মাথায় রাখবে। তাই সব মানে বড় ছোট সব রকমই কিন্তু পড়তে হবে। এরপরে হচ্ছে নদীর নিম্ন প্রবাহ। এখানে কি কি সৃষ্টি হচ্ছে, এখানে নদীর মূল কাজ হচ্ছে সঞ্চয় করা, ঠিক আছে। যেমন প্লাবন ভূমি হচ্ছে, বদ্বীপ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এখানে একটা সুন্দর প্রশ্ন আছে, এই কারণেই পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ নেই। তাহলে এই লাইনটা ধরে প্রশ্ন কি হতে পারে, আমাজন নদীর কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, তার উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে। ভালো করে করবে, আমি যেগুলো বলছি এগুলো খাতায় পয়েন্ট করে রাখো এবং বইয়ে মার্ক করে রাখো, দেখবে এর মধ্যেই কমন পাবে। ওকে, ডান দিকে দেখো রয়েছে বক্সের মধ্যে খাড়ি কি, এটাও ভালো করে তৈরি করবে, খাড়ি কি। চলে এসো পাতা নম্বর 59, দেখা রয়েছে আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি। এটা তোমরা নিজেরাই বলতে পারবে, নদীর ভূমিকা আমাদের জীবনে কতখানি। দেখো আমরা কিন্তু নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছি। নদী না থাকলে যেটা সম্ভব হতো না সেটা হচ্ছে কৃষি ফসল, তাই না। ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু নদীর ভূমিকা বিরাট। তাহলে একটা ফসল খেয়ে তো মানুষ বেঁচে থাকে, তাই না। তাহলে ফসল যদি না ফলতো আমরা তো বেঁচে থাকতে পারতাম না। তাহলে আমাদের জীবনে নদীর ভূমিকাটা কতটা, এটা তোমরা কিন্তু ভালো করে এটা পড়বে। ওকে, তো এই হলো নদী থেকে সাজেশন। এরপর নেক্সট চ্যাপ্টার শিলা ও মাটি। দেখো শিলা ও মাটি থেকে তোমাদের মেনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে শিলা কয় প্রকার ও কি কি, তাদের পুরো শ্রেণী বিভাগ। এটাই হচ্ছে মূল প্রশ্ন এই অধ্যায় থেকে। চলে এসো তার পরের পাতা, দেখো রয়েছে আগ্নেয়শিলা কাকে বলে উদাহরণ দাও। পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও। রূপান্তরিত শিলা কাকে বলে উদাহরণ দাও। বোঝা গেল তিনটে শিলা কাকে বলে, তিনটে শিলার উদাহরণ। ওকে, চলে এসো তার পরের পাতাতে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি, ভালো করে পড়বে, এটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এরপর চলে আসো আফ্রিকা মহাদেশ। এখান থেকে কি করবে দেখে নাও। ফার্স্ট পেজে দেখো রয়েছে অনেকগুলো ছবি, এই ছবিগুলো ভালো করে দেখবে। দেখো 102 নম্বর পাতা দেখা রয়েছে আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশকে আফ্রিকা, ভালো করে তৈরি করবে। আর কি আফ্রিকার উপর দিয়ে কোন কোন রেখা গেছে এটা মনে রাখবে, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং মূল মধ্যরেখা, 4টি রেখাই কিন্তু আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত হয়েছে, ভালো করে পড়বে। আর কি রয়েছে না, এই আফ্রিকাতেই কিন্তু পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। দেখো এখান থেকে টুকরো টুকরো অনেক প্রশ্ন হবে। তারপর কি ইউরোপ মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মাঝে কোন প্রণালী রয়েছে, জিব্রাল্টার প্রণালী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি এশিয়া মহাদেশ ও আফ্রিকার মাঝে কে রয়েছে, লোহিত সাগর ও সুয়েজ খাল। দুটি বড় জলভাগ যেমন সাগর বা মহাসাগর যুক্ত হয়ে যে সংকীর্ণ জলভাগ দ্বারা গঠিত তা হলো প্রণালী। তাহলে প্রণালী কাকে বলে এটাও একটা পেয়ে গেলাম প্রশ্ন। আর কি রয়েছে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, কারণ এতটা দুর্গম অস্বস্তিকর পরিবেশ ওখানে, এত গভীর জঙ্গল, এত হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণে বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এখানে পৌঁছাতে পারেনি বলেই এই মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তাহলে এইটুকু জায়গার মধ্যে কতগুলো প্রশ্ন পাচ্ছ। আফ্রিকা মহাদেশটা কিন্তু প্রত্যেকেই খুব ভালো করে তৈরি করবে। যাদের সিলেবাসে আফ্রিকা আছে তারা তো ভালো করে করবেই, যাদের নেই, যাদের যেটা রয়েছে তারা সেটাই ভালো করে করবে, ঠিক আছে। কারণ আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে ক্লাস 7-এর প্লেলিস্টে আমি দিয়ে দিয়েছি, যারা এখনো দেখো না কিন্তু অবশ্যই দেখে নিও। ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাকে সেটা কমেন্টে জানাবে। ওকে, চলো সেটা পরের পাতায় আটলাস পর্বতের বলছে, আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটা, মাউন্ট তৌবকল, এটা মনে রাখবে, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চলের নাম কি, তার নাম হচ্ছে সাহারা, মনে রাখবে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট কিলিমানজারো, উচ্চতা সমেত মনে রাখবে। তারপর দেখো রয়েছে ভেল্ড কি, ভেলটাও পড়বে।
এখানে দেখো বিভিন্ন নদী তাদের দৈর্ঘ্য সম্পর্কে বলা রয়েছে। নীল নদটা ভালো করে মনে রাখবে, তারপর বাকিদেরটাও মনে রাখবে। হোয়াইট নীল, যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি। তাহলে হোয়াইট নীলের উৎস কোথায়? আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি থেকে হোয়াইট নীলের উৎস। ঠিক আছে, এবং শুধু আফ্রিকার নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে নীল নদ। পুরো নীল নদের ডিটেলসটা টিকা আকারে ভালো করে পড়ে রাখবে। নীল নদ সম্পর্কে কিন্তু আসতে পারে পরীক্ষাতে। নেক্সট রয়েছে কঙ্গো নদী, এটাও ভালো করে পড়বে। যেগুলো মানে আফ্রিকার যে নদ নদীগুলো এখানে রয়েছে প্রত্যেক নদী সম্পর্কে তোমার পড়বে, কারণ বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ আসতেই পারে। আফ্রিকার নদ নদী সম্পর্কে লেখো, তাই নদীতে আমি কিছু বাদ দিতে পারছি না। নদী চ্যাপ্টারে এই আফ্রিকা নদী জায়গাটাতে কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে পড়তে হবে। নাইজার নদী, জাম্বেজি নদী, ঠিক আছে, অরেঞ্জ নদী, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখানে দেখো রয়েছে জাম্বেজি নদীতে পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত কিন্তু এই নদীতে সৃষ্টি হয়েছে, মনে রাখবে। আর এটা কিন্তু আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী হচ্ছে জাম্বেজি নদী। তার পরের পাতাতে আফ্রিকার জলবায়ু দেওয়া রয়েছে, এটা একবার রিডিং করে নেবে তাহলেই হবে। ঠিক আছে, মানে এখানকার জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলো কি কি, এই যদি এই পয়েন্টগুলো লিখতে পারো তাহলেও হবে। পয়েন্টই এক্সামিনাররা দেখবে। তারপরে প্রশ্ন, এখানকার স্বাভাবিক উদ্ভিদগুলো কিরকম, নিরক্ষীয় চিরসুর গাছের অরণ্যের বৈশিষ্ট্য, সাবানা তৃণভূমি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়বে। খুব ভালো করে এখানে দেওয়া রয়েছে, ডিটেলসে পড়বে। অর্থাৎ এই চ্যাপ্টার দুটো প্রশ্ন হলো, একটা হচ্ছে আফ্রিকার নদ নদী, আফ্রিকার স্বাভাবিক উদ্ভিদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য। ঠিক আছে, যদি তোমরা বইটা পড়ে অ্যান্সার লিখতে পারো, এর থেকে ভালো প্রশ্ন বা ভালো অ্যান্সার আর কোথাও হবে না। ঠিক আছে, তাই তোমাদেরকে সাজেস্ট করবো টেক্সটটা ভালো করে পড়ো, টেক্সট থেকেই অ্যান্সার করো। দেখো, নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট কি? টিকার জন্য গুরুত্বপূর্ণ। ভেল্ট ভালো করে করবে, পুরো এখান থেকে এই পর্যন্ত এর অ্যান্সারটা হবে। তারপর দেখো রয়েছে কি, তারপর রয়েছে মৌসুমী পর্ণমোচী গাছের অরণ্য, এটাও ভালো করে করবে। যতগুলো উদ্ভিদ সম্পর্কে রয়েছে এখানে ডিটেলসটাই ভালো করে পড়বে। তারপরে পাতাতে পাতা নম্বর 112তে দেখো রয়েছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ভালো করে করবে। দেখো রয়েছে নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয় সারা বিশ্ব জুড়ে, যা ইজিপশিয়ান কটন নামে খ্যাত, এটা মনে রাখবে। ঠিক আছে, নীল নদের অববাহিক উৎপাদিত ফসলগুলো কি কি সেটা মনে রাখবে। এরপর চলে আসছে বহুমুখী নদী পরিক্রমা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? পড়বে। এই পেজে হাইলাইট করা প্রত্যেকটা জায়গা কিছুটা কিন্তু বাদ দেওয়ার নয়। ঠিক আছে, ভালো করে করবে। আমি দেখিয়ে দিই তোমাদের বইটা, তোমার ভিডিওটা পজ করে একবার দাগিয়ে নিও। ঠিক আছে, তারপরের পাতা দেখো চলে আসো পাতা নম্বর 116 রয়েছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, তার নাম হচ্ছে সাহারা। সেটা কিন্তু এই আফ্রিকাতেই অবস্থিত। পুরো বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে। এরপর চলো সাহারার ভূমিরূপের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে আর্গ, হামাদা, ওয়াদি আর রয়েছে রেগ। এই চারটে ভূমিরূপগুলো ভালো করে করবে। ঠিক আছে, আসবেই এখান থেকে। খামসিন কি ও হারমাটান কি দেখো দেওয়া রয়েছে। সাইমুম কাদের বলা হয় বা কি সাইমুম? ঠিক আছে, এই পাতাতেও হাইলাইট করা প্রত্যেকটা জায়গা ভালো করে পড়বে। ঠিক আছে, যাযাবরদের খাবার কি ছিল এখানকার দেখে নাও। ক্যারাভান কি? ক্যারাভান ভালো করে করবে। আমি যেগুলো হাইলাইট করে রেখেছি এই পেজটাতে, এই হাইলাইট করে যেগুলো শুধুমাত্র যদি পড়ে যাও, কমন তো পাবেই। যখন কমন পাবে তখন তোমরা শুধু ভাববে যে এগুলো পড়লে পাশে কোনো হেল্পার বই পড়ার প্রয়োজনই হয় না, তোমরা তখন নিজেরাই প্রমাণ পাবে। অর্থাৎ যদি বড় প্রশ্ন আসে সাহারার জলবায়ু কেমন, তখন তোমাদের কিন্তু এই পয়েন্টগুলো ধরে ধরে লিখতে হবে। ঠিক আছে, দিনের বেলা কেমন, রাতের বেলা কেমন, গাছপালা কিরকম, ওকে, যাযাবরদের খাদ্য কিরকম, সাহারার কি কি সম্পদ পাওয়া যায়, পুরোটাই ডিটেলস কিন্তু লিখতে হবে। এরপরে রয়েছে সময়ের সাথে সাথে সাহারা কিভাবে বদলে যাচ্ছে। দেখো, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে ও সাহারা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। বিশ্ব উষ্ণায়ন ও সাহারার মধ্যে সম্পর্ক কি, এটাই হচ্ছে এর প্রশ্ন। ওকে, তো আফ্রিকা মহাদেশ থেকে এই হলো ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন, যেগুলো তোমাদের টেক্সট থেকে আমি দেখালাম। এগুলো ভালো করে পড়ো, তোমাদের কোনো অসুবিধা আমি হবে না, আমি বলতে পারি। ঠিক আছে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর মন দিয়ে পড়ো সবাই, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি আর দেরি নেই, এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।